কমিশন একটা অর্ধ শতাধিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, সর্বমোট কম বেশ 30টির মতো রাজনৈতিক দল, 84টি সংস্কার প্রস্তাব, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত বাস্তবায়ন জটিলতা অথবা বাস্তবায়ন নিয়ে জটিলতা, এই নিয়ে আসলে এখনো এর মধ্যে ঘুরপাক খাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আসলে জুলাই সনদের বাস্তবায়ন ও বাস্তবায়ন জটিলতার জায়গাগুলো কোথায়, কি অবস্থায় আছে জুলাই সনদ, সেই বিষয়ে খুঁজবো এবং উত্তরগুলো শুনবো আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আমাদের সঙ্গে আরও আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আরও উপস্থিত আছেন এহতেশামুল হক, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আজকে আমরা যে বিষয়টি সাজিয়েছি সেটি হলো জুলাই সনদ ও বাস্তবায়ন জটিলতা। এটি আজকে আমরা আমাদের যে আলোচনার বিষয় সেটি নির্ধারণ করেছি। আমরা একটু শুরুতে একে একে একটু আসতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন কি আসলে কঠিন হলো নাকি জটিল হয়ে পড়লো? ব্যারিস্টার সানি। জি, ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে নিমন্ত্রণ করবার জন্য। আপনাকে, আপনার যারা কলাকুশলী আছেন এবং সর্বোপরি আজকের এই আয়োজনে যে দর্শক শ্রোতা আছেন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এটা জটিল না এটা সহজতর হয়েছে, এই প্রশ্নে যাওয়ার আগে আমি বলে নেই যে পুরো যে হোল আইডিয়াটা ছিল জুলাই সনদ কেন্দ্রিক, আপনার নিশ্চয়ই মনে আছে যখন অক্টোবর মাসে গেল বছরের প্রথমে প্রাথমিকভাবে 6টা সংস্কার কমিশন গঠিত হলো। আমরা আমাদের রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজন যারা আছেন তাদের কাছে কমিশনগুলো প্রস্তাবনা দেওয়ার জন্য অনুরোধ করলো, আমরা দিলাম, কয়েক দফা বৈঠক করলাম, তারা কিছু প্রস্তাবনা হাজির করলো। এরপরে এগুলোকে অ্যাকোমোডেট করে কিছু পরিমার্জন করে তারা জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত করলো। সেখানে সবগুলো রাজনৈতিক দল, সেখানে সবগুলো বলতে আমি মিন করছি 30+, অ্যারাউন্ড 32-30 এরকম, সেখানে বিস্তর আলোচনা হলো, মাসের পর মাস ধরে আলোচনা হলো। কিন্তু যেটা হয় নাই দুঃখজনকভাবে সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ রূপে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় নাই। আমরা খেয়াল করেছি যে ওখানে রাজনৈতিক দলগুলো যতখানি না ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে তাদের ছাড় দেওয়ার মানসিকতা ছিল, তার চেয়ে বেশি ছিল যে তাদের পলিটিক্যাল পজিশনটা কি। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ডিফারেন্ট ফিলোসফি আছে, পলিটিক্যাল রেটরিক আছে আলাদা আলাদা, এবং পলিটিক্যাল পথ এবং ভিন্নতা আছে। এতদ সত্ত্বেও দ্য আইডিয়া অ্যান্ড এক্সপেকটেশন ওয়াজ টু কাম টু এ কনসেনসাস, যেটা আমরা পরিপূর্ণরূপে অর্জন করতে ব্যর্থ হয়েছি। এই জন্যই আপনি যেটাকে, যেমনটা আপনি কারেক্টলি বললেন যে এখানে জটিলতা তৈরি হয়েছে। এমনও তো আছে যে যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে খুব ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করেছে। আমার পলিটিক্যাল কলিগ আছে এখানে, আলাদা পার্টির এনসিপির নেতা এখানে আছেন, তারাও তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, তাদের মতামত দিয়েছে, খুব জোরালোভাবে দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে যে কারণেই হোক না কেন, আমি এটা কোয়ালিটেটিভ অ্যাসেস করছি না যে তারা রাইট ও রং করেছে, বাট ইট হ্যাপেন টু বি দ্য কেস যে তারা তো সাইন করে না। তো তার মানে কি, আমরা পরিপূর্ণভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারিনি। তো এটা খুব দুঃখজনক ছিল আর কি। তো এই জায়গা থেকে যাই হোক, এটা বাস্তবায়নের এবং আইনি ভিত্তি দেওয়ার যে প্রয়াস হয়েছে, এটাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আজকে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে পূর্ণাঙ্গ কমিটি, তারা ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান সভাপতি প্রফেসর ডক্টর ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারেরও প্রধান, তার কাছে জমা দিয়েছে। এই বিষয়ে আমরা হ্যাপি, বাট আমরা কশাসলি হ্যাপি, কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল স্পেকট্রামের যে পরিবেশ তৈরি হয়েছে, এটা বাস্তবায়নের আগ পর্যন্ত আসলে একটা আশঙ্কা থেকেই যায়, যে আশঙ্কার আসলে একটা যৌক্তিক ভিত্তি আছে। তার মানে এখনো আসলে ওই বাস্তবায়ন নিয়ে আশঙ্কা রয়েছে। দেখুন, আশঙ্কার কথা এই জন্যই বলছি, এটা কি এখনো একটা দোলাচল আছে। গণভোটটা কোন দিন হবে? এটা কি গণভোটটা কি এই নির্বাচনে তফসিল ঘোষণা করার ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনে তফসিল ঘোষণা করবার কথা আছে? এটা কি তফসিল ঘোষণার আগে হবে, না এই যে রেফারেন্ডাম যেটা, এটা কি ইলেকশন ডেটেই হবে? এটা নিয়ে কিন্তু এখনো আমাদের মধ্যে একটা দোলাচল আছে, আমরা পরিপূর্ণ আনসার আমাদের কাছে এখনো নেই। তো এটাও তো একটা অনিশ্চয়তাই মিন করে। এই থেকে বলছি আর কি যে আমরা এখন একটা ঝুঁকির মধ্যেই আছি। ধন্যবাদ। মাহমুদা হাবিবা, একটু আপনার কাছে আসি। বিএনপির কেন মনে হয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যের বদলে অনৈক্যের জায়গা তৈরি করতে যাচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এবং যারা শুনছেন তাদেরকে। দেখুন, বিষয়টা হচ্ছে যে এই জুলাই সনদ নিয়ে
এটা দীর্ঘ যাত্রা আমরা করে এসেছি, ভেরি লং জার্নি অ্যান্ড আ বিউটিফুল জার্নি অফকোর্স। আমি বাংলাদেশের 54 বছর ইতিহাসে এরকম একটা চমৎকার জার্নি হতে পারে, মতানৈক্য হয়েছে, সবাই একমত হননি, নানা বিষয়ে মতবিরোধ হয়েছে, এটাই তো স্বাভাবিক এবং এটাই সৌন্দর্য। এবং এইটার অনুপস্থিতি থাকলে এতগুলো দল তো আসলে যেত না, সব দল মিলে একটা দল হয়ে যেত। প্রতিটা রাজনৈতিক দলের যে রাজনৈতিক স্বাতন্ত্র্য আছে সেই কারণে তারা ভিন্ন ভিন্ন মত পথ এবং ভিন্ন ভিন্ন এই জায়গাটা অবস্থান নিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাভাবিক কারণেই এটা পুরনো রাজনৈতিক দল, একটা বিশাল সাংগঠনিক কাঠামো, তাদের অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সবকিছু মিলিয়ে আমাদের জন্য এই জার্নিটা যে খুব সহজ জার্নি হয়েছে তা না, বাট এটা খুবই মানে প্রশংসাযোগ্য যে আমরা এত দূর এই জিনিসটা আনতে পেরেছি। আজকে যেটা হয়েছে, দেখুন একটা জিনিস প্রথমে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে জুলাই সনদের যে খসড়া আজকে জমা দেওয়া হয়েছে বা ফাইনাল, এটা তো খসড়া নয়, এটা ফাইনালটা জমা দেওয়া হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে, সেইটা নিয়ে আমার দল আনুষ্ঠানিক মতামত জানাবেন 2-1 দিন পরে। ফলে এটা নিয়ে অনেক বেশি ডিটেলস বলার আমার সুযোগ নাই, ততটুকু আমি বলতে পারি যতটুকু আজকে সালাউদ্দিন আহমেদ বলেছেন। আমি সেইটা 2-3টা জিনিস আপনার কাছে বলি। সেটা হচ্ছে যে এখানে তিনি যেটা উল্লেখ করেছেন যে বিষয়গুলো, তার মধ্যে একটা হচ্ছে যে 270 দিন পরে এটা যদি কোনো সিদ্ধান্তে না আসে তাহলে অটোমেটিক্যালি এটা সংবিধানের একটা অংশ হয়ে যাবে। সংবিধানের একটা অংশ হয়ে যাবে এই বিষয়টা বোধহয় এতটা সহজ না, মানে যেভাবে বলা হয়েছে বা লেখা হয়েছে, যেমন ধরুন এটা যখন উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে কথা হয় পাওয়ার ব্যালেন্স নিয়ে, তখন কিন্তু এই ধরনের একটা আলোচনা বোধহয়, আমি একটু ডিফারেন্ট প্রসঙ্গে যে একটু বলি, সে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যখন পরিচালনা নিয়ে আলোচনা হয় তখন এ ধরনের একটা কথা বোধহয় ছিল, এতে বেটার বলতে পারবেন, যে কোনো বিল যখন উচ্চকক্ষে যাবে তারা যদি কোনো মতকে পৌঁছাতে নাও পারেন, তারপরে 1 মাস, সম্ভবত 1 মাস পরে এটা অটোমেটিক্যালি ওই বিলটা সম্মতি হয়েছে বলে এটা ব্যাক করবে নিম্নকক্ষে। 1 মাস বা সময়সীমাটা এরকম 2 মাস, হ্যাঁ, বা 2 মাস এরকম একটা টাইম ফ্রেম দেওয়া ছিল। ওটা উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে হতে পারে, ওই ধরনের বিল নিয়ে হতে পারে, কিন্তু আমরা যখন সংবিধান, যেটা হচ্ছে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ আইনি কাঠামো, বা যেটার উপর একটা রাষ্ট্রের একেবারে সম্পূর্ণ স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, সেটার ক্ষেত্রে এইটা একটা খুব বড় কনসার্ন। দ্বিতীয় আরেকটা যে কনসার্ন তিনি রেজ করেছেন আমাদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য, সেই কনসার্নটা হচ্ছে সম্ভবত এখানে 2টো ক্লজে, একটাতে গণভোটের কথা বলা হয়েছে, আরেকটা ক্লজে বলা হয়েছে গণভোটের প্রয়োজন নাই। থার্ড আরেকটা বিষয় তিনি এখানে করেছেন, নোট অফ ডিসেন্ট, যেটা আমরা দিয়েছিলাম, সেখানে এইভাবে এটা দেওয়া ছিল যে প্রতিটা রাজনৈতিক দল তাদের নোট অফ ডিসেন্ট যে কারণে দিয়েছে সেইটা তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করবে, এবং এইটা ভোটের মাধ্যমে, গণভোটের পাশাপাশি, এটা গণভোটের পার্ট না, এটা রাজনৈতিক দলের পার্ট, তারা যদি ম্যান্ডেট পায় তাহলে তারা নোট অফ ডিসেন্ট অনুযায়ী চলবে। এইটা একটা মানে প্রস্তাবনা ছিল। এখানে আপনি যদি বলেন যে দোদুল্যমানতা বা দোলাচল, অবশ্যই যতদিন নির্বাচন, তফসিল ঘোষণার পরেও নির্বাচন যতদিন অনুষ্ঠিত না হবে, প্রতিটা দিন কিন্তু যুদ্ধের। এই যে 36শে জুলাই বা 5ই আগস্ট 2024-এর পরের যে বাংলাদেশ, এটা কিন্তু একটা অসম্ভব রকম টালমাটাল বাংলাদেশ। এটা প্রতিনিয়ত, কিন্তু আমার এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটি হলো যে বলা হয়েছে যে যদি নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে বা যেসব রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন বিষয়গুলোতে, সেগুলোকে বলা হয়েছে সেগুলো নিয়ে সরাসরি আসলে জনগণের কাছে যেতে, জনগণ যদি আসলে সেই অংশে রায় দেয়, এটা কি প্রশ্ন হতে পারে কিনা, আসলে জনগণের কাছে আসলে যাবে কিভাবে? না, এখন নোট অফ ডিসেন্ট 84টার মধ্যে, 84টা সংস্কার প্রস্তাবনার মধ্যে অনেকগুলো নোট অফ ডিসেন্ট, আপনি তো নোট অফ ডিসেন্ট মানে একটা করে নিতে পারবেন না। এই কারণেই আপনার মোটের উপরে একটা গণভোট যেটা নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে সংস্কার প্রস্তাবনা একদম মোটার আগে যে সংস্কার প্রস্তাবনার পক্ষে বা বিপক্ষে, ঠিক আছে? কারণ আপনি নোট অফ ডিসেন্ট তো অনেকগুলোতে, আমার এক্সাক্ট সংখ্যাটা অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, প্রতিটাতে তো আপনি গণভোটটা তো আপনি জানেন, এটা জাস্ট হ্যাঁ না বিষয়, এবং এইটা যে সাধারণ মানুষ পর্যন্ত প্রতিটা আলাদা আলাদা ব্যাখ্যা করা, তার মানে এটা কিন্তু সত্যি কঠিন। ফলে এটা নিয়ে কিন্তু এক ধরনের ঐকমত্য হয়েছে যে গণভোটটা কি মানে একই দিনে হবে না অন্য দিনে হবে, ওইটা নিয়ে মতবিরোধ আছে, কিন্তু গণভোট হবে সেই বিষয়ে কিন্তু এক ধরনের ঐকমত্য হয়েছে ঐকমত্য কমিশনে। কাজে এই জিনিসটা যেটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা জাস্ট একটু কন্টিনিউ করে এবং শেষ করে দেই। সেটা হলো যে এই টালমাটাল পরিস্থিতিতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বহির্শত্রু, মানে ভেতরের শত্রু, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এবং প্রতিনিয়ত যে যুদ্ধগুলো আমরা করি, সেখানে এতদূর পর্যন্ত আসা আমি খুবই গুড সাইন হিসেবে দেখি। অবশ্যই অনেকগুলো বিষয়ে প্রশ্ন আছে, সিরিয়াস কোশ্চেন আছে, কিন্তু এখন তো বল সরকারের কোর্টে পুরোটাই। প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, সবগুলো দল তাদের কনসার্ন জানাবে, এবং
আমরা বরাবরের মতোই প্রত্যাশা করছি, আমরা প্রত্যেকেই তো পরিবর্তনের পক্ষে, আমরা সংস্কারের পক্ষে, এই কারণে এতগুলো সময় আমরা ব্যয় করেছি। আমরা প্রত্যাশা করছি যে এখান থেকে এটা ডিলে হলেও এটা থেকে আমরা আবার আসবো। এতসুমুল্লাহ হক, একটু আমাকে বলবেন যে আপনি তো নিশ্চয়ই খসড়াটা পড়েছেন বা আপনি নিশ্চয়ই জানেন, তো এবার আসলে এনসিপির কি মনে হয়, এনসিপি কি জুলাই সনদে স্বাক্ষর করতে পারে নাকি একেবারে বাস্তবায়ন হয়ে যাবার পরে স্বাক্ষর করবে? এনসিপির মোটা দাগে মূল সিদ্ধান্তটা কি জুলাই সনদ নিয়ে? তো স্বাক্ষরের যে ব্যাপারটা ছিল, এটা ছিল সেরেমনিয়াল, এটা হচ্ছে আনুষ্ঠানিকতা। আমাদের সবসময় যেটা ফোকাস ছিল সাবস্ট্যান্সে, যে আমাদের এত বড় একটা বিপ্লব হওয়ার পর আমাদের যে মূল আকাঙ্ক্ষা যে আমরা কাঠামোগত সংস্কার চাই, সেজন্য জুলাই সনদটা খুবই জরুরি ছিল এই জাতির জন্য। যে কারণে আমরা গর্ব করে বলতে পারি এনসিপি একটা নতুন দল আকারে যে আমরাই একমাত্র প্রথম দিক থেকে পুশ করেছিলাম যে আমাদের জুলাই চার্টার লাগবে, জুলাই সনদ আমাদের লাগবে। এখানে আরও 2-3টা পয়েন্ট মেক করা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমার জন্য খুবই কঠিন হবে আজকে, কারণ মাহমুদা আপা খুবই প্লেজেন্ট একজন পার্সন, কিন্তু আমার কিছু আর্গুমেন্ট আমাকে করতেই হবে যেগুলো যে বিএনপি একটা বড় দল আকারে কিছু স্ববিরোধিতা আছে। যেমন আমি প্রথম উদাহরণটা আমি আপনাদের দিই, যে 31 দফায় বলা হয়েছে যে গণভোটের বিধানটা বিএনপি নিয়ে আসবেন 31 দফায়, এটা হচ্ছে বিএনপি একটা পলিসিগত প্রমিস। তো ওই গণভোটের মানে কি? এখন যদি গণভোট হয়ে যায়, বলা হয় যে জনগণই সকল ক্ষমতার উৎস, গণভোট হয়ে গেলে হচ্ছে পরের সরকার, ওই গণভোটটাই হচ্ছে রায়, যেটা পরবর্তী সরকারকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা আজকে ঐকমত্য কমিশনের প্রস্তাবনা দেওয়ার পর ইমিডিয়েট যে রিয়াকশন আমরা দেখেছি সালাউদ্দিন সাহেবের কাছ থেকে, সেটা আসলেই দুঃখজনক। এগেইন আবার যে জিনিসটা প্রতিভাত হয়, রিফ্লেক্ট করে যে বিএনপির আসলেই কতটুকু কমিটমেন্ট আছে মৌলিক সংস্কারের প্রতি। ইয়েস, বিএনপিতে আপনি যদি নোট অফ ডিসেন্ট, এবং যেগুলোকে আমি ইনডিসেন্ট নোট বলি, নোট অফ ডিসেন্টগুলো যদি দেখেন আপনি, ওইগুলো মৌলিক পরিবর্তনগুলোর ক্ষেত্রে আমরা 54 বছরের যাত্রার পর এত বড় একটা সুযোগ পেলাম, যেখানে আমরা মনে করেন বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা রাষ্ট্র আকারে কিভাবে আমরা চলব, সেই প্রতিষ্ঠানগুলো যে ডিসফাংশনাল, ফ্যাসিবাদী আমলে যে বাস্টার্ডাইজেশন করা হয়েছে, এবং আমাদের যে অক্ষমতা, আমাদের প্রতিষ্ঠানগুলো যে আসলে দলীয়করণ হয়ে যায়, সেগুলো থেকে এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করে আমাদেরকে রাষ্ট্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই সংস্কারগুলো। এবং এটা একটা ঐতিহাসিক একটা অপরচুনিটি ছিল আমাদের জাতির জন্য। আজকে হয়তো একটা ভালো দিন, বাট আমি সানি ভাইয়ের টার্মটা আমি বড় করে বলবো যে আমরা কনশাসলি হ্যাপি। আমরা একটু সতর্ক থাকতে চাই, কারণ এখানে আই থিঙ্ক 14 নম্বর বা 16 নম্বরে বলা আছে যে নোট অফ ডিসেন্ট নিয়ে গণভোট হওয়ার পরও যদি দেখা যায় এখানে যে 9 মাসে যদি আমরা আবার তালবাহানাতে পড়ে যাই, এবং আমরা আরো অনেক তর্ক বা কুতর্ক বলা যায়, কারণ আপনারা যদি মনে করেন আপামর জনগণকে জিজ্ঞেস করা হয় আপনি কি একটি নির্বাচন কমিশন চান, আপনি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কি আপনি নির্দলীয় নিরপেক্ষ অ্যাপয়েন্টমেন্ট চান, সবাই বলে অফকোর্স রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানগুলো যেন নিরপেক্ষ থাকে। কিন্তু এই জায়গায় বিএনপি পজিশন হচ্ছে না, দলীয় যে প্রধান যিনি হবেন বা থাকবেন সরকারে, তার জন্য একটা নিরঙ্কুশ ইনফ্লুয়েন্স থাকে, যেভাবে হাসিনার ছিল। সো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা ওই যাত্রা থেকে হয়তো কিছু অংশে আশা দেখা যাচ্ছে, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান, ওনার কাছে এখন ডিসিশন। মাহমুদা হাবিবার কাছ থেকে শুনে, বিএনপি কি আসলে এরকম কিছু চায় যে সবকিছু আসলে প্রধানমন্ত্রী কুক্ষিগত করে রাখবেন, বা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আসলে নিরপেক্ষভাবে চলতে পারবে না? বিএনপি যদি চেয়েও থাকে তাহলে আসলে কেন চায়? প্রথমত বিএনপি চেয়েও থাকে এই কথাটুকু অ্যাড না করলেও চলবে, আমি একটু ব্যাখ্যাটা দিই আপনাকে। আমাদের এহতেশাম তরুণ রাজনীতিবিদ, সুবক্তা, এবং তার রাজনীতিকর অভিজ্ঞতা আছে দেশের বাইরে। বাংলাদেশে কতটুকু তিনি অ্যাওয়ার আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 দফা ক্ষমতায় থেকেছে, নিরঙ্কুশ ক্ষমতা বা নিরঙ্কুশ সব বিষয়ের উপরে যদি সার্বভৌম নিয়ন্ত্রণ রাখার প্রশ্ন আসতো, আমি আবারও ফিরে যাই, এই উদাহরণটা আমি সব জায়গায় দেই। আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যারা ওই সময় বেড়ে উঠেছেন, আমাদের তরুণ যারা আমাদের সহ রাজনীতিবিদ আছেন অনেকেই সময়টা দেখেননি, আমরা দেখেছি। দেখুন, আমরা যখন 96 সালে আপনার মনে আছে যে 12টা কার্যকরী দিবসের একটা সংসদ হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার জন্য, সেইটাতে যেই দিনে বিলটা পাশ হয় সেদিনেই সংসদটা ভেঙে দেওয়া হয়। আমি আপনাকে এটা নোট করছি, তার ঠিক 11 বা 12 বছর পরে শেখ হাসিনা ওই একইভাবে যখন নির্বাচন করলেন, তিনি কিন্তু আর সংসদ ভাঙেননি। এবং
কি ছিল না তখন? বেগম খালেদা জিয়ার হাতে র্যাব প্রশাসন ছিল না, তার হাতে কি আপনার বিচার ব্যবস্থা ছিল না, তার হাতে কি আর্মি ছিল না? কোন টুলটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল না সেই সময় ক্ষমতায় থাকা অবস্থায়, এবং কোন টুলটা তারা ব্যবহার করেছে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রশ্নে? এইটা প্রথম প্রশ্ন। এই অতীত ইতিহাসই বলে দেয়। দেখুন, এই একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের সাথে অন্যান্যদের ডিফারেন্স আছে। বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল, ভোট নিয়ে নির্বাচিত হয়ে বিএনপি সরকার পরিচালনা করেছে, গঠন করেছে এবং পরিচালনা করেছে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, একটা রাজনৈতিক দলকে যখন প্রতি 5 বছরে একবার করে জনগণের কাছে ভোট চাইতে যেতে হয়, তার কিছু কাজ করতে হয় এবং ভোট ম্যাটার করে। আপনি যখন এই ভোটাধিকার কিন্তু মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আপনার সর্বোচ্চ অধিকার। কেন জানেন? এটা কেবল আপনার নিরাপত্তা নিশ্চিত করে না, এটা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে, এটা গণতান্ত্রিক নিরাপত্তা নিশ্চিত করে। আপনি যদি দেখেন বিগত সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে শুধুই কি সিস্টেম দায়ী? শুধুই কি সিস্টেম তাকে ফ্যাসিস্ট বানিয়েছে? না, তাকে ফ্যাসিস্ট বানিয়েছে। আপনি খেয়াল করুন 2008-9 এমনকি শেখ হাসিনাও একটা টেনিয়র পার করেছিলেন যেখানে পিসফুল পাওয়ার ট্রানজিশন হয়েছিল, আপনার যদি মনে থাকে। কিন্তু 2008-9 থেকে যখন জিওপলিটিক্যাল চেঞ্জ আসতে শুরু করলো, তখন থেকে কিন্তু এই টোটাল দৃশ্যপটটা বদলে গেল। তখন সবচেয়ে আগে আঘাত আসলো কোথায়? কোন জিনিসটা হরণ করা হলো? ভোটাধিকার। আপনি যখন নির্বাচন ব্যবস্থাকে একেবারে জিরো করে দিলেন, আপনি ভোটাধিকারকে জিরো করে দিলেন, তখন তো আপনার আর জনগণের কাছে যাওয়ার কোনো প্রয়োজনই থাকলো না। এবং জনগণের কাছে যখন আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণকে লাগে না, তখন তো আপনার ফেরাউন হতে বাধা দেয় কে? এবং সেটাই ঘটেছে। দেখুন, যে কোনো ভাবে অবশ্যই যে এই সংস্কারগুলো প্রয়োজন রাষ্ট্র ব্যবস্থাতে অনেক, এটা পরিবর্তিত সময়ে, সংবিধান এমন কিছু নয় যে একটা স্ট্যাটিক ইস্যু, একবার হয়েছে বলে আজীবন ওটাই থাকবে। সময় প্রয়োজন, এখানেও পরিবর্তন প্রয়োজন। কিন্তু সেই পরিবর্তনগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেখানে যেখানে প্রয়োজন মনে করেছে একমত হয়েছে। মানে যেটা যেই শব্দটা ব্যবহার করলেন এহতেশাম, সেটা হচ্ছে যে মানে তাদের সিদ্ধান্ত, কি যেন বাংলা শব্দটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে যে ধারাবাহিকতা না, মানে একই ধরনের সিদ্ধান্ত সবসময় নিচ্ছেন না, এই হচ্ছে এটার তার কথার মর্মার্থ। আমি শুধু একটা যাই হোক, না, ইউ প্লিজ নোট ইট ডাউন। তো যেটা আমি বলছিলাম, আমরা যখন কথা বলি, আমরা তখন এটা খুব সহজ অভিযোগ করা, কিন্তু যেই দলটা এই রকম আকারে, এই রকম অভিজ্ঞতা নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতগুলো ইস্যুতে এখানে একমত হয়েছে, প্রতিটা ইস্যু কিন্তু একেবারে জেনুইন স্যাক্রিফাইস। আপনি একটা দল করলেন, আজকে আপনি একটা দল করলেন এবং নিবন্ধন পেলেন, আপনি শর্ত মেনেই নিবন্ধন করলেন। বাংলাদেশে এবং এই উপমহাদেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট বলে না যে আপনি আগামীকালকেই প্রধানমন্ত্রী হতে পারবেন। আপনি খেয়াল করুন, সেটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লাগে। কাজে সম্ভাবনা যে দলটা সবচেয়ে বেশি, যে সেই দলটা যখন প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে বা ডিফারেন্ট প্রশ্নে, এমন ইস্যুগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেষ্টা করেছে, কারণ আমাদের একটা সদিচ্ছা আছে। সদিচ্ছা যদি না থাকে, আমরা তো প্রথমে যেই ধরনের প্রস্তাবনা এসেছে ওটা তো সবগুলোতে সই করেই তো আমরা যেতে পারতাম। জেন্টলম্যানস এগ্রিমেন্ট, এই কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স, এবং এই কথাটার বাপ্তয় মানে মনে রাখবেন যে বড় দল হিসেবে আমরা সবচেয়ে বেশি আক্রমণের শিকার, বাট তাতে তো সমস্যা নাই, উই আর ওকে উইথ দ্যাট। আমাদের হয়তো সবসময় আমাদেরকে এক্সপ্লেন যথাযথভাবে করতে পারি না, কিন্তু আমাদের অভিজ্ঞতাও কিন্তু আমাদেরকে অনেক দিকে লিড করেছে এবং আমাদের অনেক সিদ্ধান্ত অভিজ্ঞতা প্রসূত। জি, ধন্যবাদ। আমরা এতে সময় আপনার কাছেও আসবো। আমরা একটু ছোট করে একটু সানি আপনার কাছ থেকে একটু শুনি যে মাহমুদা এবং এতেশাম যে বিষয়টা, যে ডিবেটে আছেন, যে আসলে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কারো দাবি যে কুক্ষিগত করতে চায়, আবার কারো দাবি যে তারা আসলে জিনিসটাকে ওপেন করে দিতে চায় এবং আসলে এটাকে আসলে একেবারে পুরোপুরি স্বাধীন করে দিতে চায়। আপনারা মোটা দাগে কি দেখেন, কোন দল কি করছে? যে দেখুন, আমি খুব রেসপেক্টফুলি, উনি লার্নেড আপা আছেন, মাহমুদা আপা, তার দুটো একটা কথা আমি কাইন্ড অফ রিপোর্টাল বলতে পারেন আর কি। উনি বলছেন প্রথমে যে 270 পঞ্জিকা দিবসের যে কথা আছে এই ড্রাফটে, যদি এটা এর মধ্যে যে দল মেজরিটি লাভ করবে পরবর্তীতে সংসদ, তারা যদি এটা 270 দিন পঞ্জিকা দিনের মধ্যে যদি এটা ইমপ্লিমেন্ট না করে, তাহলে এটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে এটাকে সংবিধানের অংশ হিসেবে ধরে নেওয়া হবে। এটাতে ওনাদের একটা অসন্তোষ আছে, আমি বুঝতে পারছি। দেখুন, এটা কেন হয়েছে? নেক্সট পার্লামেন্টের টু ফোল্ডেড অ্যাক্টিভিটিস থাকবে। একটা হচ্ছে রেগুলার যে ফাংশনস যেগুলো আছে পার্লামেন্টের, এটা পার্লামেন্টের আইনসভার যে কার্যক্রম হয় এগুলো তো চালাবে,
এডিশনালি এটা একটা বিশেষায়িত পার্লামেন্ট হবে, যার একটা অংশ হবে যে সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন সাধন করতে পারবে, একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাবে তারা। এখন এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার ইউজ করে এই যে পুরো যে ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ার পরে বিষয়গুলো, এগুলো কি তারা রিওপেন করবে আবার নতুন করে, এটাকে কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করে আবার নতুন করে এটাকে হাজির করবে কিনা, এটা আশঙ্কা তো রয়ে গেছে। তো এখন যদি বিএনপিকে আমরা ঐক্যমত্য কমিশনে দেখেছি তারা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, কিন্তু মেজর জায়গাগুলোতে তাদের নোট অফ ডিসেন্ট আছে। তার মানে কি নোট অফ ডিসেন্ট বলতে কি বিএনপি এক্সিস্টিং সিস্টেমে আইদার স্কেপটিক্যাল অথবা তারা একটু সামওয়াট রিলাক্টেন্ট আর কি, যে তারা পরিবর্তনটাকে কোনো মেজর কোনো পরিবর্তন আসলে তারা চাইছেন না। এই জন্য তো নোট অফ ডিসেন্টের প্রশ্ন, লিভ ইট অ্যাজ ইট ইজ, এরকম তারা তো চায়, এই জন্য তো তারা পরিবর্তন চাইছেন না। তো এরকম একটা আশঙ্কা আছেই। আসলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অ্যাসপিরেশন নিয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে জায়গাগুলোতে, যদি এটা রেফারেন্ডামে দেওয়া হয়, যদি পজিটিভ রেজাল্ট আসে, যদি ইতিবাচক যদি ভোট মেজরিটি পায়, তাহলে ইন্টারপ্রিটেশনটা কি হওয়া উচিত, যে একটা পুরো জুলাই চার্টারের ইন ইটস এন্টায়ারিটি পুরো হোলসেল ইমপ্লিমেন্টেশন দেশের মানুষ চায়। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে ইন্টারপ্রিটেশনটা এরকম হওয়া উচিত, যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে যেগুলোতে বিএনপি হোক বা অন্যান্য রাজনৈতিক দল হোক, তাদের এই নোট অফ ডিসেন্টগুলো তো অটোমেটিক্যালি স্ক্র্যাপ্ট হয়ে যাওয়ার কথা, তাই না, ডিসকার্ড হয়ে যাওয়ার কথা। মানুষ চাইছে যে পুরো জুলাই সনদের পুরো সাবস্টেন্সকে আপনি হোলসেল আকারে ইমপ্লিমেন্ট করবেন, নোট অফ ডিসেন্ট তো ওখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার কথা। এইটা একটা আলোচনা দাবি রাখে। আর এটা দেখুন বিএনপি স্যাক্রিফাইসের কথা, আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, বিএনপিকে আমি ব্লেম করছি না, কিন্তু আমি এটা খুব জিজ্ঞাসা, আমার মাহমুদ আপা আছেন, আমি আশা করবো তিনি আমাকে আনসার করবেন। বিএনপির উনি কয়েকবার রেফার করলেন, আমিও মানছি বিএনপির আমাদের এখানে যে তিনটা দলের প্রতিনিধিত্ব আছে তার মধ্যে বিএনপি মোস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড মাচ ওল্ডার। Having said that, BNP upper house proportional representation চাইছে না। What is the point of getting another house of the parliament? যদি আপনি আপার হাউসে লোয়ার হাউসের মতোই যদি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে যদি আপনি সিটের পিআর আকারে যদি হয় এক্সিস্টিং সিস্টেমে, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট? এটা জাস্ট একটা এক্সটেন্ডেড ভার্সন অফ পার্লামেন্ট হবে, যেটা শুধু বর্ধন ছাড়া আর কিছুই হবে না। আমার প্রশ্ন যে হোয়াট ডাজ ইউর এক্সপেরিয়েন্স সাজেস্ট? বিএনপির এক্সপেরিয়েন্স কি সাজেস্ট করে যে আপার হাউসে তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাইছেন না? তাহলে এটা রেশনালিটিটা কি? এক্সপিরিয়েন্স হয়তো এটা মানে দে শুড কাম টু রিয়েলাইজ যে এখানে যদি আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের প্রশ্ন আসে, এটা যদি মিনিংফুল করতে চান আপার হাউসকে, যদি আপনি বাইকার্বন পার্লামেন্টারি সিস্টেম অ্যাক্টিভ ফাংশনিং করতে চান, দে মাস্ট রিয়েলাইজ ডিউ টু দ্যার এক্সপেরিয়েন্স যে আমাদের একটা পিআর সিস্টেম লাগবে এখানে। ধন্যবাদ। আপনার প্রশ্ন এবং আমার যতদূর ধারণা এতেশামুল হক আপনারও কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আসবো, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনার সাথে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি রিশাদ হাসান এবং আমরা আমাদের অতিথিদের কাছে চলে যেতে চাই। এতেশামুল হক, আপনি তখন কিছু বলতে চাইছিলেন, আপনাকে দিয়ে শুরু করি। জি, মূলত আপু যেটা বলছিলেন, ফাহমিদা আপু, যে বিএনপি হচ্ছে নির্বাচনমুখী দল, ক্ষমতামুখী দল, একটা চূড়ান্ত ধরনের সত্য একটা কথা বলেছেন। এবং জনগণ ভালো করে জানে যে শুধু নির্বাচন একটা গণতন্ত্রের অংশ না, এবং শুধু ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষাই শুধু একটা বড় রাজনৈতিক দলের হওয়া উচিত না। আমাদের কাছে মনে হয় আমরা একটা প্যারাডাইম শিফট হয়েছে, যে জনগণ এখন চায় যে রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন হোক যে জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি যেন করা হয়। বিএনপির আপনি যদি পারফরমেন্স দেখেন, আমরা আপু যদিও বললেন যে বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, কিন্তু এই অভিজ্ঞতাগুলো আছে যে বিএনপি আলটিমেটলি অনেক সময় অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে যে আচরণ করেছে সেটা গণতান্ত্রিক ছিল না। আমরা জানি মাগুরার ইলেকশনের কথা, আমরা জানি ফেব্রুয়ারির ইলেকশনের কথা, এবং এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু আমরা বর্তমানে যে ডিবেটে আছি সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী একটা বাংলাদেশে, যে আমরা চাচ্ছি যে 54 বছরের আমাদের যে ব্যর্থতা, যে আলটিমেটলি আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় নেই, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার আমরা চাই। এবং সেই সংস্কারে আমরা মনে করেন সবাই মিলে, কিন্তু এই সরকারটা কিন্তু সবার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার আছেন এখানে সবাই ইনপুট দিয়েছেন এবং ঐক্যমত্য কমিশন করা হয়েছে। আপনি দেখবেন ঐক্যমত্য কমিশনে যে বিএনপির রোলটা ছিল, অনেকেই বলেন অলমোস্ট এটা সালাউদ্দিন কমিশন,
এটাকে ঐকমত্য কমিশনের নামে ডাকা হয় না। কেন? কারণ শুধুমাত্র একটা দল মনে হচ্ছিল যে অন্যান্য সবাই যেন কনভারসেশন করছে সালাউদ্দিন আহমেদের সাথে। এই জন্য আজকে আসলে অত্যন্ত শোকের বিষয় যে ঐকমত্য কমিশন মেজরিটি যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষাটা মোটামুটি বুঝতে পেরেছেন এবং অন্যান্য দল যে যুক্তিযুক্ত যে প্রস্তাবনাগুলো তুলে ধরেছিলেন সেগুলো দিয়েই এই প্রপোজালটা দেয়া হয়েছে। জি, ধন্যবাদ। আমি আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, আমি মানে পার্থক্যটা করার জন্য যে আমি বারবার বলি যে আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টি আমরা নির্বাচনমুখী বা ক্ষমতামুখী দল না। আমরা মনে করি না যে আমাদের ক্ষমতায় যাওয়াই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেবক হওয়া, আমরা সেবা করতে চাই। সেই জন্য নির্বাচন ইজ এ পার্ট অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের একটা অংশ। নির্বাচনের মাধ্যমে আমরা সেবা করতে যেতে চাই, আমরা শাসন করতে যেতে চাই। এই ভোকাবুলারিগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ। মাহমুদা হাবিবা, একটু আপনার কাছে আসি। আপনি জানেন যে বিরতিতে যাবার আগে ব্যারিস্টার সানির কিছু প্রশ্ন ছিল এবং সেই সঙ্গে ইহতেশামের কিছু ছিল। আমি ইহতেশামেরটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে প্রথমত বিএনপি নির্বাচনমুখী দল। আমি আবারও বলছি এবং আবারও বলবো, বিএনপি নির্বাচনের মানে সাধারণ মানুষের ভোটাধিকার, এই ভোটাধিকারের প্রশ্নেই আমরা যুদ্ধ করেছি আজকে আমার সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে এতগুলো বছর। কিন্তু বিএনপি ক্ষমতামুখী দল এটা কিন্তু কোথাও একবারও বলিনি। নির্বাচন করেছে, নির্বাচনে জিতেনি, এরকম ঘটনাও বিএনপির সাথে আছে। ফেব্রুয়ারি নির্বাচন যেটা তিনি তো মানে ইহতেশাম তুললেন, সেইটারই জাস্ট কিছুক্ষণ আগে আমি এক্সপ্লেনেশন দিয়েছি। 12 কার্য দিবস, তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেদিন পাশ হয়েছে সেই দিন তার কাছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল, এই সরকার টেনে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সাম্পল। আর মাগুরা নিয়ে বলছি, বিএনপি 2বার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে। অসংখ্য ত্রুটি বিএনপির আছে, তো এটা বলার তো সুযোগ নেই যে একেবারে দেশটাকে বেস্ট বানিয়ে দিতে পেরেছি আমরা। আমাদের প্রোজ আছে, আমাদের কমস আছে, আমাদের ভালো দিকও আছে, খারাপও আছে। কিন্তু যেভাবে তুলনামূলক বিচারে যাবেন, রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করা বা কুক্ষিগত করার জন্য রাষ্ট্রের অন্যান্য যন্ত্রের ব্যবহার, এইটা বিএনপি করেনি। এরপর আসেন তৃতীয় কথা, সালাউদ্দিন আহমেদ কমিশন। হ্যাঁ, অফকোর্স সালাউদ্দিন আহমেদের মতো প্রস্তুতি, উনি যেইভাবে প্রতিটা অ্যান্সার করতেন, বড় দলের এখন পর্যন্ত তার তিনি একজন বাগ্মী। প্রথমত তিনি অত্যন্ত সুবক্তা, দ্বিতীয়ত তিনি বিষয়টা বোঝেন ভালো। যেটা হয়েছে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একজন নেতাই কনসিস্টেন্টলি নিয়মিতভাবে ওখানে গিয়েছেন, আমাদের টিম ইসমাইল জাবিউল্লাহ এবং আমাদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই টিমটা নিয়মিত প্রতিটা মিটিংয়ে তারা গিয়েছেন। আমাদের ডেডিকেটেড টিম ফর জুলাই সনদ এবং এই ধরনের বিষয়গুলো ডিল করার জন্য উনি একমাত্র, দে আর দ্য ডেডিকেটেড টিম। এই বাকিদের ক্ষেত্রে কিন্তু তারা ঘুরিয়ে ঘুরিয়ে ডিফারেন্ট সময় জামাত ইসলামী বলুন, এনসিপি বলুন, অন্যান্য দল তারা অ্যাটেন্ড করেছেন। ফলে যেটা হয়েছে, তিনি এমনভাবে পয়েন্টগুলো ওইখানেই বসে ব্যাখ্যা করে দিয়ে চলে আসতেন যে এইটা নিউজের উনি মধ্যমণি হয়ে যেতেন। এবং ফলত যেটা হয়েছে যে একটা ফুটেজ যদি কারো 1.5 মিনিটের হয়, সালাউদ্দিন আহমেদের ফুটেজ গেছে 3.5 মিনিট 4 মিনিট। সালাউদ্দিন আহমেদ একটা কমিশন হয়ে গেছে তার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং নিজস্ব যোগ্যতার কারণে। তার মতো একজন নেতা, এটা সত্যি একটা গর্বেরও বিষয়। আমি কিন্তু টকশোতে যাওয়ার আগে আপনাকে আমি বলি, তার প্রতিটা বক্তব্যগুলো আমি আগে দেখে আসি যে আসলে তিনি কোন জায়গায়, আমার দলীয় অবস্থান জানার জন্য, যেহেতু তিনি যে এন্ডে কাজ করেন সেটার সাথে আমার সংশ্লিষ্টতাটা কম। এইবার আসি আমি সানির প্রশ্নে। দেখুন, প্রতিটা দলের আন্ডারস্ট্যান্ডিং তার নিজস্ব এখতিয়ার, প্রতিটা দলের আন্ডারস্ট্যান্ডিং তার নিজস্ব এখতিয়ার। আমাদের আন্ডারস্ট্যান্ডিং আপার হাউস নিয়ে যেটা, সেটা তো আমরা কখনো গোপন করিনি। আমরা তো স্পষ্ট যে আমরা কি চাইছি। আমরা যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া প্রয়োজন মনে করেছি, দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা দিয়েছে। এখন সেইটা অন্যদের কাছে মনে হতেই পারে যে যথেষ্ট প্রগ্রেসিভ আমরা নই। নির্বাচন একটা জিনিস কি জানেন, যে এই বিষয়টা কিন্তু তাদের জন্য একটা খুব বড় হাতিয়ার। কেন, এবি পার্টি তো নির্বাচন করবে, নির্বাচন তো এনসিপিও করবে। তারা এই এজেন্ডাগুলো নিয়ে যাক না জনগণের কাছে, তারা জনগণকে বোঝাক যে বিএনপি কি কি জায়গায় বার্তায় করছে, এবং তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলও যাবে তার নিজস্ব এজেন্ডা নিয়ে। এই জিনিসটাকে জনগণকে যখন আপনি প্রতি কথায় টানেন, আপনি জনগণকে এই সুযোগ দেন মতামতটা দেওয়ার, এবং সেটা দেওয়ার জন্য গণভোট বলুন আর জাতীয় সংসদ নির্বাচন বলুন। আসলে আর কোন ওয়েটা আছে যে আপনি জনগণের ভয়েসটা শুনতে পাচ্ছেন? দল হিসেবে আমি মাহমুদা হাবিবা এসে দাবি করতেই পারি যে জনগণ এটা চাইছে, বাট লেট পিপল স্পিক। তাদের বাংলাদেশের জনগণের বা যে কোনো দেশের জনগণের রাষ্ট্রের সাথে কথা বলার একমাত্র ল্যাঙ্গুয়েজ হচ্ছে তার ভোটাধিকার। জি, ধন্যবাদ। আপনি আর কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে আপনি বরং আমাকে সাজেস্ট করুন যে আমি ভুল বলছি। যে তারা আরেকটাও হয়েছিল, যেমন ছিল আপরাইজিং,
দ্যাট ওয়াজ অলসো ভেরি স্ট্রং ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপরাইজিংটা রোজ হয় না, এটা 54 বছরে একবার হয়েছে এই লেভেল আপরাইজিং। কাজে ওইটা যদি মানে বার্তায় হয়েই থাকে, হয় আপরাইজিং এর মাধ্যমে এটা জবাব দিতে হবে, অথবা আপনার ভোটাধিকার মাধ্যমে আপনার জনগণকে সুযোগ দিতে হবে তাদের কথা বলার। আপনি সেটা দিতে চাইবেন না কেন? অনেক ধন্যবাদ। ব্যারিস্টার সানি, একটু আপনার কাছে আসি। সেটা হলো যে বলা হচ্ছে নোট অফ ডিসেন্ট নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা। তো যেসব নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টগুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার পদ্ধতিটা কি? জি ধন্যবাদ। আপনার এই প্রশ্নের আগে আমি একটু মাহমুদা আপার আরেকটু এক্সটেন্ডেড ভার্সন অফ রিপার্টল বলি আর কি। দেখুন, জাতীয় ঐক্যমত্য কমিশনের যতগুলো বৈঠক হয়েছে, আমি আমার দল থেকে প্রতিদিন সেখানে গেছি, প্রত্যেক দিন। পারহাপস আমরা হাতে কোনো কয়েকজন বোধহয় প্রত্যেক দিন ডেইলি গেছি, একদিনও মিস হয়নি। সারাউদ্দিন ভাই একজন, আমি নিজেও ছিলাম। নিঃসন্দেহে তিনি একজন ব্রিলিয়ান্ট মাইন্ডের, তার কনস্টিটিউশনাল ল সম্পর্কে অগাধ জ্ঞান আছে। তো এহতেশাম ভাই যেটা বলছেন, এটা তার দলের আরেকজন নেতা, সম্মানিত নেতা সারওয়ার তুষার ভাই সম্ভবত ফার্স্ট টাইম এটা বলেছিলেন যে এটা সালাউদ্দিন কমিশন আছে। দেখুন, এই কথাটা আমি পারহাপস মানে নট ভেরি ইন্টারেস্টেড টু ইউজ দ্যাট টার্ম, আমি অত স্ট্রং ভাবে বলতে চাই না, বাট এটা রাশনালটা কি এটা খোঁজার চেষ্টা করছি। এই জন্য হয়তো বলেছেন যে দেখুন, সারাদিন বিস্তর আলোচনা হয়, অনেক ডিটেল আলোচনা হয়, সবার শেষে গিয়ে, বিকজ এটা বাস্তবতা হচ্ছে বিএনপি সর্ববিরোধ দল ওখানে, যদি আপনি সোফার সাইজের বিবেচনা করেন। এই জন্য সালাউদ্দিন ভাই সিনিয়রিটির বিচারে সবকিছু মিলিয়ে উনি সবার শেষে কথাটা বলেন। তো সারাদিন আলাপ আলোচনা হওয়ার পরে উনি যেটা বলেন, ওনার কথা রিবাটলের সুযোগ এখন আর কম থাকে, কারণ পারহাপস হি ইজ দ্য লাস্ট ম্যান। এরপরে সুযোগ থাকে না, তখন কনক্লুড করতে হয় ওই দিনটা। তো এই জন্য এটা অ্যাপারেন্টলি মনে হয় যে উনি যেটা বলেন উনি এটাই কি শেষ হয়ে গেল কিনা, এই জন্য এটা মনে হয়। আর দেখুন, সালাউদ্দিন ভাই মানে তার যে জ্ঞান, এটা নিয়ে আমি কোশ্চেন করি। উনি নিশ্চয়ই অনেক লার্নেড মানুষ, আমি পার্সোনালি তার ইকে অনেক পছন্দ করেছি, কিন্তু তার অনেক কথা তো দ্বিমত আছে। এবং আমি মনে করি, রেসপেক্টফুলি বলছি, উনি অনেক ভুলও বলেছেন বলে আমি মনে করি। দেখুন, একটা উদাহরণ দিই আপনাকে। যে ঐক্যমত্য কমিশনের একটা এজেন্ডা ছিল যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, প্রথমে যে একটা নাম ছিল কাউন্সিল, ওটা বাদ, সমস্যা আছে নাম নিয়ে, নিয়োগ কমিটি নাম দিল। ওখানে মেজর যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের যে নিয়োগ প্রদানগুলো, ওটাতে বিএনপি মানছে না, সালাউদ্দিন ভাই মানছে না। সালাউদ্দিন ভাই একটা পর্যায়ে বলেছেনই যে আমি কিন্তু অফিসিয়ালি এখানে নাই, শুধু ফিজিক্যালি প্রেজেন্ট আছি, মিনিং উনি এটা নিয়ে আলোচনায় আর মানে পার্সু করতে চান না। এখন উনি যুক্তি কেউ না, যুক্তি হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা বলে যে আপনি যদি এই কমিশন, সেই মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, এই কমিশন, এগুলোতে যদি আপনারা যদি বিরোধী দল, সরকার দল সবাই মিলে একসাথে করেন, তাহলে এক্সিকিউটিভ ফাংশন স্মুথ হবে না। আসলে দেখুন, সরকারের তো মানে এটা নিউট্রাল একটা অ্যাপয়েন্টমেন্টের বিষয়, এটা তাই না? তো নিউট্রাল অ্যাপয়েন্টমেন্ট হবে, এটাই তো কাঙ্ক্ষিত বিষয়, এটাই অ্যাসপিরেশন। তো এখানে এক্সিকিউটিভ ফাংশন প্রপারলি করতে পারবে না, এই যুক্তিটা আমার কাছে খুব প্রপারলি কনভিন্সিং এবং মনে হয়নি, এবং খুব ফ্লিমজি একটা মনে হয়েছে। আর আপনার স্পেসিফিক যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা একটু বলবেন? আচ্ছা, আমরা এই প্রশ্নের উত্তর নেব, কিন্তু তার আগে আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতিতে যাবার সময় হয়ে গেছে। বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। নিউজ 24 এর সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমরা সরাসরি অতিথিদের কাছে চলে যাব। এহতেশাম, আপনার কাছে আসি। দাবি উঠেছে উপদেষ্টারা নির্বাচনে যেন প্রার্থী হতে না পারেন, এবং এটি নিয়ে বেশ ছোট্ট একটা আন্দোলনও হয়েছে, যতখানি ছোট হোক একটা আন্দোলন হয়েছে, জাতীয় নাগরিক জোট এই আন্দোলনটা করেছে। আপনারা কি এটার পক্ষে বিপক্ষে কোথায় আছেন? জাতীয় নাগরিক জোটের নাম জীবনে শুনিনি, এরকম বড় আন্দোলন হলে এবং এটা যে মানে প্রশ্ন করতে হলে ইটস ইন্টারেস্টিং। কিন্তু এই কথাটা রাজনীতিবিদদের, এখানে তো কোনো রাজনীতিবিদ আমি দেখি না। এখানে উপদেষ্টা পরিষদে যারাই আছেন, দুজন মনে করেন গণ অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি হিসেবে গিয়েছেন, যারা এখনো উপদেষ্টা হিসেবে আছেন, অন্যান্য যারাও গিয়েছেন, তাদেরও যে আলটিমেট বায়াসনেস বা তাদের তো রেকমেন্ডেশন গিয়েছে, বিএনপি থেকে গিয়েছে, জামাত থেকে গিয়েছে। সো এই যে পুরো ব্যাপারটা নিউট্রালিটির যে ব্যাপার, বা আলটিমেটলি কে ইলেকশন করবেন না করবেন, সেটা তো তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদের থেকে যদি মনে করেন আসিফ নজরুল বের হয়ে বিএনপির জন্য ইলেকশন করতে চান, ওটা ওনার ব্যক্তি স্বাধীনতা, নাগরিক হিসেবে ওটা ওনার অধিকার আছে। জামাতের যদি মনে করেন আপনার ফাজুল কবির খান উনি বের হয়ে জামাতের জন্য ইলেকশন করতে চান, সেটাও হয়তো ওনার
মানে করতে দেওয়ার সুযোগ পাওয়া উচিত, একজন নাগরিক হিসেবে ওনার অধিকার আছে। এই ডিবেট নিয়ে কথা হলো, এটা আমি বলবো। আমি খুব দ্রুত একটা জিনিস, সালাউদ্দিন সাহেবের কথা যেহেতু একটু আলোচনা হয়েছে, যদিও এটা পার্সোনালাইজড আলাপ করা উচিত না, কিন্তু যেহেতু এটা জাতীয় পরিসরে উনি একটা বিরাট ডিফারেন্স মেক করছেন, যে জিনিসটা আমাকে খুব সারপ্রাইজ করে, যে সালাউদ্দিন সাহেব একজন সুদর্শন মানুষ, একজন সুবক্তা, এবং ওনার জীবনে একটা খুব বড় ট্রমা আছে যেটা আমরা জানি। সো মাঝে মধ্যে আমাকে মনে হয় আমাদের যে রাষ্ট্রের, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের ভাবা উচিত মাঝে মধ্যে ওনার কথা, যখন এত শিক্ষিত মানুষ হওয়ার পরও যখন উনি পাবলিক ইন্টারেস্টের এগেইনস্টে, জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, আকাঙ্ক্ষার এগেইনস্টে উনি যে ভূমিকা রেখেছেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের অন্য রাষ্ট্র কি ওনাকে কোয়ার্স করছে, ওনাকে কি ব্ল্যাকমেইল করছে, এটা হয়তো তদন্ত করে দেখা উচিত। কারণ কিছু কিছু কথা যেটা সানি ভাই বলেছেন, ইট ওয়াজ রিয়েল অ্যাস্টাউন্ডিং। আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে ওনার মতো একজন জ্ঞানী লোক হয়েও উনি নিজে একজন সাফারার এই ফ্যাসিবাদী কাঠামোর হওয়ার পরে উনি কিভাবে এত বড় একটা অবস্টাকল হয়ে যান, একটা বড় দলের রিপ্রেজেন্টেটিভ হয়ে, যে মূল যে মৌলিক কাঠামোগত যে সংস্কারটা আমরা চাইব, সেই মৌলিকগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে দেওয়ার পরে উনি এখনো ওনার এই রোলটা পালন করছেন। সেই অ্যাংজাইটি এবং সেই দুশ্চিন্তাটা আমি সবার কাছে। সানি, একটু আপনার কাছে আসি, একটু বলবেন যে 270 দিনে কি সংবিধান সংস্কার করা সম্ভব? 9 মাস। আমি তো মনে করি 70 দিনে সম্ভব। দেখুন, এখানে দুটো দিক আছে, একটা হচ্ছে সাবস্টেন্টিভ পার্ট, একটা প্রসিডিউরাল পার্ট। তো সাবস্টেন্টিভ পার্ট তো গত মোর দেন ইয়ার ধরে কমিশনগুলো কাজ করেছে, আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন টাইম টু টাইম আমরা প্রস্তাবনা দিয়েছি, এগুলো সংশোধন হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। এটা নিয়ে দেখুন, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আইডিয়া, ইট ইজ এ ওয়ান্ডারফুল আইডিয়া, এবং এটার যে যত নিটি গ্রিটিস নিয়ে যত ডিটেল ইন ডেপথ আলোচনা হয়েছে, এটা বোথ একাডেমিক পার্সপেক্টিভ বলুন আর আপনি পলিটিক্যাল পার্সপেক্টিভ বলুন, এটা ফেনোমেনাল। তো এত কিছুর পরও, এত ডিটেল ডিপ আলোচনার পরে আমরা মোটামুটি ভাবে উইথ নোট অফ ডিসেন্ট একটা জায়গায় উই কাম টু অ্যান এগ্রিমেন্ট, একটা ড্রাফট তো প্রিপেয়ার হয়েছে। এটা জাস্ট শুধু কি করবে, এটা জাস্ট অ্যাডাপ্ট করে পার্লামেন্টেই তো, যেমনটা বলছিলাম যে আগামী পার্লামেন্টে 2 folded ফাংশনস থাকবে, একটা রেগুলার অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। দেখুন, আমাদের সংবিধানেই একটা ব্যারিয়ার আছে, সংবিধানের আলোকে একটা পার্লামেন্ট ইটসেলফ দে ক্যানট মেক বেসিক স্ট্রাকচারে চেঞ্জ আনতে পারে না। এটা সংবিধানের এই ইসের মধ্যেই আছে, কাঠামোর মধ্যেই আছে। এখন যদি আপনি বেসিক স্ট্রাকচারে চেঞ্জ আনতে চান, তাহলে নিশ্চয়ই আপনার একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে, যেটা কিনা এই রেফারেন্ডামের মাধ্যমে যদি এটা পাস হয়ে যায় হাস্যচকভাবে, তাহলে ওই পাওয়ারটা, কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আসলে ওই পার্লামেন্টে পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়বস্তুর উপরে আপনি সংবিধানের বেসিক চেঞ্জেসগুলো আনবেন বা পুরো চেঞ্জ আনবেন ইন লাইন উইথ দ্য জুলাই চার্টার ইজ দেয়ার অলরেডি, ইউ জাস্ট নিড টু রাটিফাই দ্যাট। আপনার কোনো নতুন করে হার্ড ওয়ার্ক করা দরকার নাই, তো ইজ দেয়ার। আমাদের সময় একেবারে প্রায় শেষের দিকে। আমি একটু মাহমুদা হাবিবা আপনার কাছে জানতে চাই যে কেন নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই? ধন্যবাদ। আমি সেই কথাটা জবাব দেওয়ার আগে আমি একটু ইহতেশাম এবং সানি শেষ পর্যায়ে, কিন্তু তারপর আমি একটু সুযোগ দিতেই হবে। সেটা হচ্ছে যে প্রথমত একটা যেটা বলছিলেন সানি, সেটা হচ্ছে যে দেখুন, কথা রাইট টাইমে বলতে পারা একটা রাজনৈতিক প্রজ্ঞা। ঠিক রাইট টাইমে তার সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া, সেটাকেও রাজনৈতিক প্রজ্ঞা বলে, অন্য কথা রাজনৈতিক কাণ্ডজ্ঞানও বলা যেতে পারে। এটা হতে পারে হয়তো তার বয়স এবং অভিজ্ঞতার কারণে হয়েছে, কিন্তু এটা ইটস আ ভেরি কমান্ডেবল কোয়ালিটি। সেকেন্ড কথা হচ্ছে, ইহতেশামের কথা বললাম, আমি একটা প্রতিবাদ জানাচ্ছি, একদম যথেষ্ট না, খুব তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কিছু কথা আমার মনে হয় বলার আগে দ্বিতীয় বা তৃতীয় দফা চিন্তা করা উচিত। দল হিসেবে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রিপ্রেজেন্ট করছেন, এটা উনি ব্যক্তি নন, উনি ব্যক্তি হিসেবে কোনো বাধা ওখানে তৈরি করেননি। ওখানে যে আলোচনা হয়েছে, আমরা যে বিষয়গুলো একমত হয়েছি এবং যেগুলোতে একমত হয়নি কিংবা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এটা পুরোটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উনি রাইট
রাইটলি প্রতিনিধিত্ব করছেন। কাজেই এই যে আমাকে এই কথাটা বলতে দিতেই হবে যে কোনো একটা দেশ বা অন্য কথা যখন বলতে হয় এটা কিন্তু এমন একটা কমন কথা, যেমন আমরা সারা জীবন শুনেছি, এখনো শুনছি, নতুন দল নিয়েও শুনি যে নানা ধরনের পশ্চিমা কথা। না, সম্ভাবনা আমরা কখনোই গুজবের উপরে ভিত্তি করে যদি যাচাই করতে চাই না, কোনো ধরনেরই নাই। সেটা এই কারণে বলি যে এইটা যদি ভাবতে হয়, এটা যদি এই যে নানা ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কথোপকথনের মাধ্যমে একজন যদি আমি র্যাবে 6 মাস ছিলাম, র্যাব আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে মেরে ফেলেনি, তার মানে এই নয় যে আমাকে যখন ছেড়ে দিয়েছে আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ, আমাদেরকে শেষ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।